মিনিকেট নিয়ে সরকারি সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। নামে বেনামে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। আইন অমান্য করে নিষিদ্ধ ব্রাহ্মা গরু পাচ্ছেন সাদিক অ্যাগ্রোর ইমরান। অধিদপ্তরের ছাড়প্রাপ্ত জালিয়াতি, খাল দখল সহ নানা অনিয়মের অভিযোগ। রাজধানীর তেজগাঁওয়ে ভোরে ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান। বাজার নিয়ন্ত্রণের অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। ভরা মৌসুমেও মেঘনা তেঁতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে বলছে মৎস্য বিভাগ। এবং বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের প্রোটিয়া পেসে কুপকাত আফগানিস্তান। মাত্র 56 রানে অল আউট আফগানরা। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। মিনিকেট চাল নিয়ে সরকারি সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। সরকার মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। বাজারে এ চালের কদর বেশি, ফলে দামও চড়া। তবে সরু চকচকে এই চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি মিনিকেট জাতের ধান রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আসছেন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক আজ প্রথম পর্ব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট। বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলার হাতে এখনও এই মুহূর্তে মিনিকেট চাউলের গায়ে লেখা এখনও বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে অন্য বস্তার গায়ে সিল মেরে দেয় আমাদের, আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন মিনিকেট নামে ধানের জাত রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনও কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আর এক নাম, আমরা আর এক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লস নাই। তবে জেলা প্রশাসক বলছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বছরের পর বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু পালন করে আসছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো। আর এই গরুর বংশ মর্যাদা সহ নানা মিথ্যাচারে প্রকাশ্য ক্রেতার পকেট কাটতেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়প্রাপ্ত জালিয়াতি সহ ক্ষমতার দাপটে খাল দখল সহ নানা অনিয়মের প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এম এ আজিমের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর রহমান। 2016 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরু। তবে সম্প্রতি সেই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে মানুষকে প্রলুব্ধ করে কোটি টাকা দাম হাঁকান সাদেক অ্যাগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি, এটাই কারণ। তবে অনুসন্ধান বলছে নিষিদ্ধ এ ব্রাহ্মা জাতের গরু দিয়ে কোটি টাকার ব্যবসা তার নতুন নয়। কোরবানি এলেই নিষিদ্ধ গরু দিয়ে ক্রেতার পকেট কাটতে নেমে পড়েন ইমরান। কোরবানি ঈদকে টার্গেট করে কোরবানি ঈদে যত রকমের পশু কোরবানি করা যায়, আমরা সব রকমের পশুর একটা সমাহার নিয়ে আসি।
2019 সালের কুরবানিতেও বস ও মেসি নামের দুটি গরু 37 ও 27 লাখ টাকায় বিক্রি করেন তিনি, যা ছিল নিষিদ্ধ হওয়া ব্রাহ্মা জাতের। 20 সালেও 35 লাখ টাকায় যে গরুটি ইমরান বিক্রি করেছেন তাও ব্রাহ্মা জাতের। আর এবার এ নিষিদ্ধ গরুই বংশমর্যাদা আছে দাবি করে কোটি টাকায় পকেট কাটেন ক্রেতার। 3টা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25 লাখ টাকা। 3,25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হচ্ছে 2,60 লাখ। 60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? ক্রেতা একজনই। তবে ছাগলকাণ্ডে নিষিদ্ধ গরু পালন প্রকাশ্যে আসায় সাদেক এগ্রো থেকে হঠাৎ উধাও ব্রাহ্মা জাতের গরু। তবে গোপনে এগ্রো শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গরুগুলো রাতারাতি পাঠানো হয়েছে নবীনগরে। এখানে ব্রাহ্মা আনে না কখনো? নাই, সব নিয়ে গেছে। কোথায় এখন? নবীনগর 16 নম্বর। এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করেই মোহাম্মদপুরে সাদেক এগ্রো গড়ে তুলেছেন ইমরান। জেলা প্রশাসক থেকে উচ্ছেদ নোটিশের পরও বহাল তবিয়াতেই আছে সাদেক এগ্রো। হ্যাঁ, এটা খালের জায়গা, খালের জায়গা। এটা খাল ছিল, ওই যে ওই মাথার থেকে ধরে বলছি ওই যে ওই রাস্তা থেকে রাস্তার বেরিয়ে পর থেকে এই পর্যন্ত পুরোটাই খাল ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলতে এগ্রো অফিসে গেলেও কথা বলেনি কোনো কর্মকর্তা। যোগাযোগের জন্য দেয়া হয়নি এগ্রো মালিক ইমরানের ফোন নম্বরও। বক্তব্যের জন্য যেতে বলা হয় সন্ধ্যার পর। ফোন নাম্বার দেওয়া যাবে? কোন রিসিভ করবেন না, এখন যদি করতো আর কি, নম্বরটা যদি করবেন না তো, দিতেন। অন্য নম্বর কারো রিসিভ করবেন না। এমনিতে কেউ কি কথা বলার আছে এখানে? না, আমরা এখানে বক্তব্য নিতে চাই। সন্ধ্যার পর আসলে কথা বলা মানুষ আছে। তবে রাত পর্যন্ত অপেক্ষার পরও দেখা মেলেনি সাদেক এগ্রো মালিক ইমরানের। এমনি তো আগে পরে তো দেখা গেল যে রাতে 10টায় তো 11টায় তো 12টা না, আমাদের তো বলছিল যে আসবে। আসে, মনে করেন দেখা গেল যে নির্বিত্রে আর আসে না। সাদেক এগ্রোর ক্ষমতার কাছে যেন তুচ্ছ প্রাণী সম্পদ অধিদপ্তরও। 2021 সালের মে মাসে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি করে ব্রাহ্মা গরু আনতে গিয়ে ধরা পড়ে তারা। না, নজরদারি আমরা তো এগুলো আমরাই বাজেয়াপ্ত করছি, এটা আমরাই রাখছি। আমরা বললাম যে 15টা পশু আমরা দীর্ঘদিন পালন করছি, কিন্তু এটা একটা সুরাহ হতে হবে। এগুলো তো আমরা মেরে ফেলতে পারবো না। এটা আমরা মাংসের জন্য দিয়ে কখন দিয়েছি, যখন এগুলো আর ব্রিডিং পারপাসে ব্যবহার করতে পারবো না। সব সময় মিডিয়ার সামনে আসতে ব্যাপক আগ্রহী সাদেক এগ্রো মালিক ইমরান এখন অনেকটাই আত্মগোপনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সাদেক এগ্রোর কোটি টাকা সেই নিষিদ্ধ গরুর ক্রেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা সাকের আহমেদ। তিনি ইসলাম গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তবে 1 কোটি টাকা দিয়ে কিনলেও গরুটি এবছর কোরবানি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে সাদেক এগ্রো। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এম এ আজিমের আরও একটি রিপোর্ট। ব্রাহ্মা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানির ঈদে আলোচনায় আসে সাদেক এগ্রো। নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি, এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না। কে সেই কোটি টাকার গরুর ক্রেতা তা আড়ালেই ছিল এতদিন। তবে দেশ টিভির হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি। সাদেক এগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন। সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। কোটি টাকায় নিষিদ্ধ গরু কেনা শাকের আহমেদের আয়ের উৎস কি জানতে মাঠে নামে দেশ টিভি টিম। ইসলাম গ্রুপের গুলশান অফিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সবগুলো গার্মেন্টস উনি দেখাশোনা করেন। ওই যে দুই ভাই, শারিয়া আহমেদ আর শাকের আহমেদ। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শাকের তার ভাতিজা। ইসলাম গ্রুপ মেয়র আতিকের পারিবারিক প্রতিষ্ঠান। মেয়র সে আসলে কতটুকু দেখাশোনা করেন? আতিক স্যারের গার্মেন্টসটার ব্যবসাটা ভিন্ন, গরু একটা। আতিক স্যারের ব্যবসাটা লোকজন সব বনাইতে বসেন।
বাড়িধারায় আছে শাকেরের আরেকটি অফিস ও আলিশান বাড়ি, তবে হজে থাকায় বক্তব্য মেলেনি তার। দেশের বাইরে গেছে কতদিন? দেশের ইতিহাসে কোটি টাকায় একটি গরু কেনা প্রথম ব্যক্তি শাকের আহমেদ। ১৩০০ কেজির গরুটির দাম কোটি টাকা হলে ১ কেজি মাংসের দাম পড়ে ৭,৫০০ টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজকে খাগড়াছড়ির পাহাড় থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর তাদের রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। হিন্দু ধর্মের অনুসারী পরিচয়ে ছদ্মনামে পাতালকালী মন্দিরে ২৩ দিন ছিল দুই আসামি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম দুই আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে পাতালকালী নামে এক মন্দিরে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পাতালকালী নামে এক মন্দির থেকে গ্রেপ্তার করা হয় পলাতক দুই আসামিকে। সন্ধ্যায় আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে নিয়ে ঢাকায় ফেরে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, মুস্তাফিজ ও ফয়সাল আনার হত্যা মিশনে শিমুল ভুঁইয়ার সহযোগী হিসেবে অংশ নিয়েছিল। শিমুল ভুঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। গোয়েন্দা পুলিশ বলছে, হিন্দু ধর্মের অনুসারী পরিচয়ে ছদ্মনামে পাতালকালী মন্দিরে ২৩ দিন ছিল দুই আসামি। পলাশ রায়, শিমুল রায়, এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলায় ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় ২৩ দিনের মতো ছিল। ওনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের টিম নিয়ে আমরা আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি, আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম সেখানেও আমরা কিন্তু ইন্ডিয়ান পুলিশের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করেন ডিবি প্রধান। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। ১২ মে ভারতে চিকিৎসায় গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে ২২ মে কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার পর টুকরো টুকরো করার খবর দেয় ভারতের পুলিশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযানে নামে ডিবি পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে শহরের দুটি পুকুরে তল্লাশি করা হয়। তবে বিকেল পর্যন্ত মোবাইল উদ্ধারের কোনো তথ্য জানায়নি পুলিশ। সহকর্মী মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। এমপি আনার হত্যাকাণ্ডের আলামত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর ৩টি মোবাইল ফোন। আদালতে দেয়া জবানবন্দিতে গ্যাসবাবু জানায় ফোন ৩টি পুকুরে ফেলে দেওয়ার কথা। পরে মোবাইল ফোন ৩টি উদ্ধারের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে ফোন ৩টি উদ্ধারে ঝিনাইদহে আসেন ডিবির আভিযানিক দল। শহরের পায়রা চত্বর এলাকার পিপিলিকা মার্কেট ও স্টেডিয়ামের পিছনের দুটি পুকুরে ডুবুরি ও জেলেদের নিয়ে শুরু করে অভিযান। নেতৃত্ব দেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম। সঙ্গে ছিলেন ডিবি প্রধান হারুন। যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশী। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভুঁইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। কয়েক ঘন্টা অভিযানের পরও মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কিছু জানানো হয়নি ডিবির পক্ষ থেকে। এদিকে অভিযানের খবরে ভিড় জমায় উৎসুক জনতা। স্থানীয়রা জানান, নিয়মিত পুকুরে মাছ ধরার জাল ফেলা হয়, তাদের কেউ হয়তো ফোন খুঁজে পেতে পারে। তারপর এখানে যারা জেলে সম্প্রদায় ছিল তাদেরকে নামানো হলো, তারা এখানে জাল টানলো এবং সেই জাল টেনে তারা কিছুই পায়নি, কিছু মাছ পেয়েছে, কিছু ময়লা আবর্জনা এগুলো পেয়েছে। সকাল থেকে দেখলাম যে পুকুরের চারপাশ পুলিশে ঘিরে রেখেছিল এবং পুলিশের প্রধান, স্থানীয় জেলেরা, স্থানীয় প্রশাসন এখানে জাল নামিয়ে। এর আগে মোবাইল ফোন উদ্ধার অভিযানের জন্য মঙ্গলবার ঢাকা থেকে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সংবাদ সকালে আরো থাকছে। পার্বত্য চট্টগ্রামে কমছে জুম চাষ, পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে, জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ সংশ্লিষ্টদের। রাজধানীতে ভোরে ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান, ক্যাশ মেমোতে দাম উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করায় অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিম আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবার 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু এরপরও শোনেননি তিনি, আবারও একই অপরাধ করায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরো কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মোবাইল SMS এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ডিমের দাম নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ডিমের বাজারে এমন অস্থিরতা। আপনারা নির্দিষ্ট নীতিমালা করেন, আমরা নির্দিষ্ট নীতিমালা মতো আমরা চলবো। যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই ফুট করি আইয়া এই অন্যায় দেখাইয়া জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচারণা করবে। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভরা মৌসুমে বরিশালের মেঘনা তেতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অভাব অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন জেলেরা। ধার দেনার NGO থেকে ঋণ নিয়ে জাল নৌকা মেরামত করলেও সেই ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে তারা। তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফজার ডেস্ক রিপোর্ট। নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল ভোলার 2 লাখের বেশি জেলে। মাছ শিকারে প্রতিদিন জাল এবং নৌকা ট্রলার নিয়ে নেমে পড়েন নদীতে। কিন্তু চলতি বছর ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে ধার দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশ তারা। এমন দিনে ভরপুর মাছ পড়ে, কিন্তু এবার কোনো মাছের এখন আমদানি হয় না। আমরা খুব কষ্টতে আছি, দেনা ফেনা জড়িত। এখন মাছ না পড়লে আমরা দেনা ফেনা কিভাবে দিব? 5-7 হাজার 10 হাজার টাকার বাজার লইয়া যায়, নদীতে মাছ পাই 3,000-4,000 টাকা। তো আমরা যেই মাছ পাই, এই মাছ পাওয়াতে আমার সংসারে কোনো খরচ পড়ছে না। ইলিশ সংকটে জেলেদের পাশাপাশি আড়তদারদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। বিগত একই সময়ের তুলনায় ইলিশের সরবরাহ ব্যাপক হারে কমেছে বলে জানান তারা। জুন জুলাইতে আমরা 24-25 জুড়ি মাছ ট্রাক করে আমরা এখান থেকে পাঠাইছি, কিন্তু এখন বর্তমানে 2 জুড়ি মাছই আমরা পাঠাইতে পারি না। এই সমস্যাগুলো হয়েছে নদীর নব্যতা এবং অনাবৃষ্টির কারণে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। গভীর সমুদ্রে বৃষ্টি হবে, সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে, পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে, পানির ধোয়া আসবে, মিষ্টি পানি লবণ পানি মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে, মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে। এটা আসলে বিক্ষিপ্তভাবে মাছ আসার কোনো সুযোগ নেই। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের দেওয়া 57 রানের টার্গেটে ব্যাট করছে সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত প্রোটিয়ারদের সংগ্রহ 1 উইকেটে 25 রান। ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে প্যাভিলিয়নে ফিরে যান এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাজ। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। এরপর গুলবাদিন নাইবকে বোল্ড করে সাজ করে ফেলেন ইয়ানসেন। ইব্রাহিম জাদরান আর মোহাম্মদ নবীকে একই ওভারে ফেরান রাবাদা। ইয়ানসেন নেঙ্গিয়ালি খারতে উইকেটের তুলে নেন আফগানরা 23 রানে পঞ্চম উইকেট হারায়। 10 রান করা ওমর জাইকে আনরিক নখিয়া ফেরালে
28 রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। এই চাপ আর সামাল দিতে পারেনি তারা। শেষ পর্যন্ত 11 ওভার 5 বলে মাত্র 56 রানে অল আউট হয় আফগানিস্তান। আফগান বোলার ইয়ানসেন ও শামসি 3টি করে এবং রাবাদা ও নোখিয়া 2টি করে উইকেট নেন। দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে রাতে মানবে দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। দুই দলেরই আছেন টি-20 সব বিস্ফোরক খেলোয়াড়। সুপার 8-এ উঠতেই বিধ্বংসী হয়ে উঠেছে ভারতের অধিনায়ক রোহিতের ব্যাট। অন্যদিকে ইংলিশ বোলার আদিল রাশিদ আছেন দারুণ ছন্দে। আল মাহমুদ ফাইমের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ছক্কা মারার যে রেকর্ড, সেটির মালিকানা তার কাছে ছিল আগে থেকেই। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে 92 রানের ইনিংসে 8-6 হাঁকান রোহিত শর্মা। এই ইনিংসের মধ্য দিয়ে টি-20তে 200 ছক্কা মারার রেকর্ড গড়েন এ ভারতীয় ব্যাটার। মাঠে কতটা বিধ্বংসী রোহিত তার ব্যাটিং অ্যাপ্রোচে তা স্পষ্ট। এ টপ ব্যাটারকে বধে নিঃসন্দেহে বিশেষ ছক কষতে হবে ইংলিশদের। এবারের বিশ্বকাপে 6 ম্যাচ খেলে 38.20 গড়ে 191 রান করেছেন রোহিত। ইংলিশ বোলিং লাইনআপে অন্যতম গুরুত্বপূর্ণ বোলার আদিল। ইংলিশদের জয়ে বড় অবদান আছে আদিল রাশিদের। ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের পর রীতিমতো রাশিদের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ অধিনায়ক বাটলার। আদিলের বৈচিত্র্যময় বোলিং এবং উইকেট নেওয়ার ক্ষমতা যে কোনো ব্যাটারদের জন্য হুমকি। একই সঙ্গে রান আটকে রাখতেও বেশ পারদর্শী এই ইংলিশ লেগ স্পিনার। লেগ স্পিনারকে প্রতিহতে ভারতীয় ব্যাটারদের দিতে হতে পারে অগ্নি পরীক্ষা। এবারের বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 9 উইকেট তুলে নিয়েছেন আদিল। সেমিফাইনালের বিগ ম্যাচে রোহিতের ব্যাটিং তাণ্ডব নাকি রাশিদের স্পিন বেল কি, সেই উত্তর জানতে চোখ রাখতে হবে ভারত ইংল্যান্ড ম্যাচে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভারের বেঙ্গল ফাইন সিরামিক্স দখলের অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ ও নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি 2007 সালে বন্ধ হয়ে যায়, যা 2012 সালে বিক্রি করা হয় বিশ্বজিৎ রায়ের কাছে। 15 বছর পর 2023 সালে প্রতারণার আশ্রয় নিয়ে আবারও বিক্রি করে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান ও তার পরিবার। মালিকানা নিয়ে প্রতারণার আদালত 145 ধারা জারি করলেও গেল মাসে সন্ত্রাসী বাহিনী দিয়ে কারখানাটি দখলে নেয় আমিনুল হক শামীম ও মূল উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পুঁজিবাজার অন্তর্ভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিক্স সাভার ভাগলপুরে প্রতিষ্ঠিত হয় 1983 সালে। মোটা অঙ্কের ব্যাংক ঋণ রেখে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি 2007 সালে বন্ধ করে দেয় মালিক রাশেদ মাকসুদ খান। কোম্পানিটির মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান যৌথভাবে 30.15% শেয়ারের মালিক। আর্থিক সংকটে 2012 ও 2013 সালে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটির স্পন্সর ও পরিচালক শেয়ার 30.15%-এর মধ্যে 24.29% শেয়ার সমঝোতা স্মারকের মাধ্যমে বিক্রি করেন বিশ্বজিৎ রায়ের কাছে। এরপর ডিএসসির নিয়ম ও রেকর্ড অনুযায়ী এজিএম এর মাধ্যমে বিশ্বজিৎ রায় ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী শিল্পী রানী রায় পরিচালক হন। কারখানাটি 2019 সালে মালিক বিশ্বজিৎ রায় উৎপাদনে নিয়ে আসেন। উৎপাদনে ফেরালেও মূল উদ্যোক্তার 1993 সালে নেয়া কোম্পানিটির নামে ব্যাংক লোন ও জমি সংক্রান্ত জটিলতা তৈরি করে রাখেন। এদিকে 2016 সালে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান মালিকানা দাবি করে আদালতে মামলা করলে সেখানে বিশ্বজিৎ রায়কে উচ্চ আদালত নির্দেশনা দিয়ে কারখানা পরিচালনার অনুমতি দেয়। এছাড়া আইসিবির 42% শেয়ার হস্তান্তরের উপরও ইনজাংশন দেয় আদালত। পরে মূল উদ্যোক্তা জালিয়াতি করে 2023 সালে কোম্পানির 23.27% পরিচালক ও স্পন্সর শেয়ার বিক্রি করেন আমিনুল হক শামীম ও তার পরিবারের কাছে। নথি অনুযায়ী বিশ্বজিৎ রায়ের পরিবারের মালিকানা থাকলেও বিএসইসি অজানা কারণে আমিনুল হক শামীম ও তার পরিবারের নামে 23.27% শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়। পরে জালিয়াতি করে বিক্রি করা 23.27% শেয়ার বিএসইসির হস্তান্তরের আদেশের উপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে কারখানাটি দখলের কয়েক দফা চেষ্টা করে আমিনুল হক শামীম ও তার পরিবার। অপ্রীতিকর ঘটনা রোধে আদালত কারখানাটির উপর 145 ধারাও জারি করেন, কিন্তু তা অমান্য করে গত 26 মে কয়েকশো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমিনুল হক শামীম ও তার পরিবার জোরপূর্বক বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানায় ঢুকে কর্মীদের মারধর করে দখল করে নেন। 145 জারি করে, তা সত্ত্বেও দিনে দুপুরে প্রকাশ্যে ফ্যাক্টরি দখল হয়ে যায়। সব লোক ঢুকাই দিচ্ছে, 200-250 জন অস্ত্র, দেশীয় অস্ত্র সহ। আদালতের সব নির্দেশ অমান্য করে দিনে দুপুরে এমন অবৈধভাবে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানা দখল করে নেয় হুমকির মুখে পড়েছে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জের
যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওখানেও আমার বাবার নামই এখন পর্যন্ত দেখাচ্ছে। আমি বিচার চাই, আমি নেত্রীর কাছেও বিচার চাই। এইসব ঘটনায় মূল উদ্যোক্তার মেয়ে ফারজানা রুবায়েত খানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। হ্যালো, কে বলছেন? ফারজানা রুবায়েত খান বলছিলেন? না ম্যাডাম তো বাসায় নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুতই বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি দখলমুক্ত করার দাবি জানান বর্তমান মালিক পক্ষ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ইসরায়েলকে গোপনে অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত। আল জাজিরার চাঞ্চল্যকর তথ্য, গাজায় বিস্ফোরিত বোমায় মিলেছে মেড ইন ইন্ডিয়া লেখা। আধুনিকীকরণের অভাবে পার্বত্য চট্টগ্রামে আশঙ্কাজনক হারে কমছে জুম চাষ। জমি সংকট সহ নানা সমস্যায় পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে। এতে ফসল উৎপাদনে পিছিয়ে পড়ছেন তারা। আধুনিকীকরণের পাশাপাশি জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ সংশ্লিষ্টদের। সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে চৈত্র বৈশাখে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। এরপর শুরু হয় জমি প্রস্তুতকরণ। বর্ষার শুরুতে পাহাড়ের বুকে এখন চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। এ সময় পাহাড়ের কোল জুড়ে দেখা মিলবে এসব ফসলের। তবে জমি সংকট সহ নানা সমস্যায় অনেক জুম চাষিরা এ চাষ ছেড়ে ঝুঁকছেন ফল চাষে। উর্বরতার জন্য সাধারণত 3 থেকে 5 বছর অন্তর অন্তর জঙ্গল পরিষ্কার করে করছেন জুম চাষ। তবে বর্তমানে জমি সংকটে সে সুযোগ কমে এসেছে। বারবার একই স্থানে চাষাবাদ করতে থাকায় কমেছে জমির উর্বরতা। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। এতে জুম চাষের প্রতি আগ্রহ কমেছে কৃষকদের। সার জুড়তে পারি না, সার লাগে, ওষুধ লাগে, বেশি বেশি করে পরিশ্রম করে কিন্তু ফসল কম হয়। যে পরিমাণে সার দেওয়া হয় সে অনুযায়ী মানে এখন ফসল হচ্ছে না। মাঝে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জুমের স্বাস্থ্য অনেক কম হচ্ছে, পোষায় না, এই কারণে আমি ফলজ বাগানে চলে যাই। জুমের আধুনিকীকরণের পাশাপাশি উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিলেন এই উদ্যোক্তা। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। মাটির ক্ষয়রোধে জুম চাষকে আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। গাছ লাগানোর ক্ষেত্রে আপনার পুরো পাহাড়টাকে না কুপিয়ে আপনার মিনিমাম মাটির খুঁড়ে যেভাবে গাছ লাগানো যায় সেই পদ্ধতির কথা বলা হচ্ছে। গত অর্থ বছরে জেলায় পাহাড়ের 4,689 হেক্টর জমিতে ধান, 3,042 হেক্টর জমিতে আদা ও 2,089 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম এবং মেহেদি নূর পরশ। শুরুতে চলে যাচ্ছি মানিকগঞ্জে সহকর্মী আলিমের কাছে। আলিম, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে, কি তথ্য রয়েছে? নিত্যপণ্যের বাজারে কিন্তু অস্থিতিশীল বেড়েই চলেছে, প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের বাজার। তো বাজারে আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ সহ প্রায় সকল যে প্রয়োজনীয় প্রতিদিন যে ব্যবহার্য যে পণ্য, সেই পণ্যের দাম কিন্তু আসলে যেভাবে বাড়ছে, এতে করে কিন্তু একটা জনমনে কিন্তু হতাশার ছাপ পড়েছে বলে দেখা গেছে। তো আমরা আজকের বাজার দরে বলতে চাই যে আজকে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে, আর রসুন বিক্রি হচ্ছে 260 টাকা, আদা 300-320 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, আলু 60 টাকা কেজি। এই যে নিত্য প্রয়োজনীয় যে এই দ্রব্য কিন্তু গত সপ্তাহে ছিল প্রত্যেকটা যা ছিল তার সাথে 10 টাকা কেজিতে কিন্তু বেড়েছে। তো নিম্ন আয় এবং মধ্য আয়ের যে পরিবারের যারা বাজার
বাজারে আসছেন তারা কিন্তু বলছেন যে এই বাজারের নিয়ন্ত্রণে কিন্তু কোনো পদক্ষেপ নাই এবং তারা যেটি বলছেন যে বাজার তদারকি এবং মনিটরিং এর ব্যবস্থা যদি জোরদার করা হতো তাহলে কিন্তু এই বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকতো এবং যেভাবে বাড়ছে এতে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। তারা যেটি বলছেন যে বাজারে তারা যে পরিমাণ টাকা নিয়ে আসে এতে করে এক ব্যাগ বাজারও তারা করতে পারছেন না। তারা যে আয় সে আয়ের পরিমাণ ঠিকই রয়ে গেছে, অথচ এই যে বাজার যেভাবে বাড়ছে এতে করে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষ তারা একেবারেই হিমশিম খাচ্ছে বলে তারা জানিয়েছেন। আর সব মিলে বলা যায় যে ভোক্তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে অবশ্যই যেন বাজার মনিটরিং জোরদার করে বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আমরা কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক আছেন আসাদুজ্জামান রুমেন, তার সাথে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনার প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা যেটি বলছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করছেন বাজার মনিটরিং এর ব্যবস্থা জোরদার করার জন্য, বাজার ব্যবস্থাপনা জোরদার করে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তো আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন যেটি বলছেন যে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতা আনা হবে বলেও তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি ক্যাবের যে সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে, তিনি জোর দাবি জানিয়েছেন যে বাজার মনিটরিংটা যেন জোরদার করা হয়। এছাড়া মাছ, মাংস, ডিম প্রায় সব কিছুরই দাম যে বেড়েই চলছে। তো যেভাবে বাড়ছে এতে করে নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষের কিন্তু একটা হতাশার ছাপ তাদের মধ্যে দেখা গেছে, এমনকি তারা এটি জানিয়েছেন যে আসলে সংসার চালানোই দায় হয়ে পড়েছে তাদের। তো আমরা নিত্যপণ্যের বাজারের খবর জানতে আর চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আমাদের সহকর্মীর কাছে, পরশের কাছে। পরশ। আলিম, ঈদুল আজহার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলোর চিত্র দেখেছি, কিছু আংশিক পণ্যের দাম কমলে বেশিরভাগ পণ্যের দামে কিন্তু বেড়েছে। বাজারে কাঁচামাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর সরবরাহ ভরপুর থাকলেও দাম কিন্তু কমছে না। ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি ভোর সকাল থেকে বিভিন্ন বাজারগুলো দেখেছি, এখানে মাছ, মাংস থেকে শুরু করে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামও কিন্তু বেড়েছে। আমি যদি দামের কথা বলি, এখানে যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ গত সপ্তাহে যে 70 টাকা থেকে বেড়ে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং আদা যে 200 টাকা ছিল এখন তা বেড়ে 300 টাকা বিক্রি হচ্ছে। রসুন যা ছিল 220-260 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেল যে 5 লিটার রয়েছে 800 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেটজাত যেসব মশলা রয়েছে এসব মশলা প্রতি 100 গ্রামে 20 টাকা করে বেড়েছে। এছাড়া মুরগির দাম কিছুটা কমলেও কিন্তু যে রয়েছে গরুর মাংস এবং খাসির মাংসের দাম কিন্তু বেড়েছে। এছাড়া আমি যদি সবজি দামের কথা বলি, সবজি এদের পর থেকে কিন্তু কমেনি, বরং বেড়েছে। টমেটো ছিল 40 টাকা, তা এখন 100 টাকা বিক্রি হচ্ছে, এবং মরিচ যে ছিল কাঁচা মরিচ 100 টাকা থেকে বেড়ে 210 টাকা বিক্রি হচ্ছে। দুনিয়া পাতা 170 টাকা ছিল, এখন 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এই যে আমি যে বাজারটিতে আছি এটা একটি পাইকারি বাজার, এখানে সব ধরনের পণ্য কিন্তু এই বাজারে রয়েছে। তো এই বাজার থেকে যে শহরের যে বিভিন্ন যে ছোট ছোট বাজার রয়েছে এই ছোট ছোট বাজারে পাইকাররা কিন্তু এখান থেকে পণ্য নিয়ে তারা বিক্রি করে থাকেন। তো সাধারণ ক্রেতারা আমাকে জানিয়েছেন যে এভাবে পণ্য দ্রব্যের দাম বাড়ার কারণে তাদের যে খাদ্য তালিকা রয়েছে এই খাদ্য তালিকা কিন্তু অনেকটা কাটছিট করে তারা চলতে হচ্ছে, এবং তারা কিন্তু এই খুচরা পর্যায়ে বাজার মনিটরিং কিন্তু জোরদার দাবি জানিয়েছেন। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন, কৃত্রিম সংকট তৈরি করে যাতে বাজারের পণ্য যাতে দাম না বাড়তে পারে সেজন্য তারা প্রতিনিয়ত খেয়াল রাখছেন। আর যারা মাল মজুত করে যে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবে। নিত্য পণ্যের বাজার নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ দানা। ধন্যবাদ আপনাদেরকে। মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।